ওকে, আমরা আমাদের সেকেন্ড যে পার্টটা ওইটা শুরু করতেছি ফ্লেক্সিবল অ্যাক্সিলারেটর মডেলে। এবং লাস্ট ভিডিওর শেষের দিকে আমরা এটা বলছিলাম যে আমাদের যে ক্যাপিটালের রিপ্রোডাকশন কস্টটা আছে, এটা যদি বাইরে যায় আগের চেয়ে, তখন আমাদের ইনভেস্টমেন্টের যে রেটটা আসলে এটা স্লো হয়ে যায়। কারণ আমাদের রিপ্রোডাকশন অফ কস্ট অফ ক্যাপিটাল অথবা রিপ্লেসমেন্ট ক্যাপিটালে আসলে আগের চেয়ে বেশি পরিমাণ টাকা পয়সা খরচ করা লাগতেছে। এই জন্য আমাদের যে ইনভেস্টমেন্ট রেটটা আছে এটা আগের চেয়ে কমে যায়। এখন এই প্যারাতে আসলে যে জিনিসটা নিয়ে কথা বলা হয়েছে এটা হইতেছে ইনভেস্টমেন্টে আসলে ল্যাগ কেমনে ক্রিয়েট হয়। সহজ করে বললে, আমি এখন একটা মেশিন, হয়তো আমি প্ল্যান করতেছি যে আরো 2 মাস পরে আমি এটা সেট আপ করবো বা ইনস্টল করব, কিন্তু এমন হইতে পারে যে আমি 2 মাস পরে আসলে এটা নাও করতে পারি। এখানে এই না করতে পারার পেছনে যে ফ্যাক্টর গুলো আছে এখানে এটা লেখা আছে। যে আমি এখানে ক্যাপিটালটা ক্যাপিটালের পিছনে ইনভেস্ট করার জন্য আমি প্ল্যান করলাম, মার্কেট রিসার্চও করলাম যে আমি যেই ক্যাপিটালটা কিনতেছি ওইটা দিয়ে আসলে যেই জিনিস আমি বানাইতে পারবো ওইটার মার্কেটটা আছে কিনা। 3 নম্বর হচ্ছে আমি এটার পিছনে যে টাকাটা খরচ করব, এটার ফাইন্যান্সিং আসলে কই থেকে হবে এটা আমি ঠিক করলাম। পরে হয়তো আমি অর্ডারটাও প্লেস করলাম, কিন্তু এমন হইতে পারে যে আমি হয়তো ফাইন্যান্সিং করতে পারি নাই, ওই জন্য হয়তো আমি অর্ডার প্লেস করতে পারি নাই। আবার এমনও হইতে পারে যে অর্ডার প্লেস করলেও হয়তো আমি এমন একটা মেশিনারি কিনছি যেটা অপারেট করতে খুব বেশি স্কিল্ড মানুষের দরকার হয়। তখন ওই স্কিল্ড মানুষটা আসলে পাইতে আমার একটু টাইম লাগতে পারে। এই টাইমটাই হইতেছে আসলে ল্যাগ, যে আমি টাইমলি আমি আমার ক্যাপিটালটা সেট আপ করতে পারছি না। এখন KT-1 দিয়ে রিপ্রেজেন্ট করা হইতেছে টি পিরিয়ডের বিগিনিং এ। মানে টি পিরিয়ড যখন শুরু হবে তখন আমার ক্যাপিটাল স্টক KT-1। মানে হইতেছে গত বছরে আমি যেই পরিমাণ ক্যাপিটাল স্টক রাইখে আসছি KT-1 পিরিয়ডে, এইটাই হইতেছে আমার টি পিরিয়ডের প্রথম দিকে ওই ক্যাপিটাল স্টকটাই থাকবে। আর KT যেটা, এটা হইতেছে আমি কি পরিমাণ ক্যাপিটাল স্টক চাইতেছি টি পিরিয়ড শেষ হওয়ার পরে। এক কথায় ডিজায়ার্ড স্টক অফ ক্যাপিটাল এট দি এন্ড অফ টাইম টি। টি পিরিয়ড শেষ হওয়ার পরে আমি কি পরিমাণ ক্যাপিটাল চাইতেছি এটা হইতেছে ডিজায়ার্ড ক্যাপিটাল স্টক। এখন এগুলো আসলে আমরা দেখতেছি আর একটু পরে, যে আমি যেই পরিমাণ ক্যাপিটাল অ্যাকুমুলেশন করতে চাইতেছি বা ক্যাপিটাল অ্যাকুমুলেট করতে চাইতেছি, এইটা আমার যে ডিজায়ার্ড ক্যাপিটাল অফ স্টক আছে, ক্যাপিটাল স্টক আছে KT, এইটাতে আসলে KT-1 থেকে কিভাবে চায়। একটা ইকুয়েশনের মাধ্যমে এটা দেখা যায় যে কেটি KT-KT-1, অর্থাৎ দুইটা পিরিয়ডের ক্যাপিটাল স্টকের যে চেঞ্জ ইজ ইকুয়াল 1 - KT মানে ডিজার্ট ক্যাপিটাল স্টক মাইনাস হইতেছে আগের পিরিয়ডে আমি যেই পরিমাণ ক্যাপিটাল স্টক রেখে আসছি KT-1। এখন ডেসক্রিপশনে যেটা বলা আছে যে নেট এডিশন টু দি ক্যাপিটাল স্টক উইল বি প্রপোর্শনাল টু দি গ্যাপ বিটুইন ডিজার্ট অ্যান্ড অ্যাকচুয়াল ক্যাপিটাল। অর্থাৎ KT-KT-1 এইটা হইতেছে আমার নেট এডিশন টু দি ক্যাপিটাল স্টক। অর্থাৎ এমন হইতে পারে যে আমি KT-1 পিরিয়ডে, অর্থাৎ লাস্ট বছরে আমি হয়তো 500 কোটি টাকার ক্যাপিটাল রেখে আসছি। এইটা হবে হইতেছে আমার টি পিরিয়ড শুরু অবস্থায় যে পরিমাণ ক্যাপিটাল আছে এটা। এখন টি পিরিয়ডে যে পিরিয়ডটা আছে এই পিরিয়ডেও তো আমি নতুন করে আরো ক্যাপিটাল স্টক অ্যাড করতেছি। এখন যদি এমন হয় যে এই KT এর মান হইতেছে 500 আর প্রিভিয়াস এর আমি রেখে আসছিলাম 400, তখন আসলে এই দুইটার ডিফারেন্সটা এটাই হইতেছে নেট এডিশন টু দি ক্যাপিটাল স্টক। এবং বলা হইতেছে যে এটা প্রপোর্শনাল হবে কার কার গ্যাপের মধ্যে, কার কার গ্যাপের ডিফারেন্সটা ডিজায়ার্ড স্টক অফ ক্যাপিটাল KT মাইনাস হইতেছে KT-1। এবং এখানে আরো বলা হইতেছে যে ইকুয়েশন 3 একটা অ্যাডজাস্টমেন্ট প্রসেস কন্টেন করে, যেটা আসলে কোয়াক অ্যাজাম্পশনের জিওমেট্রিক্যালি ডিস্ট্রিবিউটেড ডিক্লাইনিং ল্যাগ নিয়ে কথা বলা হয়েছে। এটা আসলে স্যারও আমাদের ওইভাবে পড়ায় নাই, আর স্যারের বইয়ের মধ্যে আসলে খুব বেশি টাফ করে লেখা এটা। এখন আমরা আসলে ইকুয়েশন 3 যেটা আছে ওইটাকে আরেকটু এক্সপান্ড করতে চাইতেছি। যে আমরা একটু আগে ডেপ্রিসিয়েশনের কনসেপ্ট দেখে আসছি যে আমার যে ক্যাপিটাল গুডসটা আমি ইউজ করতেছি এটা আসলে প্রত্যেক বছরে বছরে ডেপ্রিসিয়েট হইতেছে বা ব্যবহারের ফলে ক্ষয় হইতে হইতেছে। তখন আমার যেই ক্যাপিটালটা ক্ষয় হয়ে যাইতেছে এটা আমার রিপ্লেস করা লাগতেছে। এখন কথা হইতেছে আমি যেই ক্যাপিটালটা রিপ্লেস করতে চাইবো এটা নিশ্চয়ই প্রিভিয়াস ইয়ারের ক্যাপিটাল,
কারণ এই বছরে তো এখনো আমি ক্যাপিটাল স্টকে মাত্র ইনভেস্ট করছি, এখনো তো ডেপ্রিসিয়েশন শুরু হয় না ক্যাপিটালে। এইখানে যেই ডেপ্রিসিয়েশনের কথা বলা হয়েছে এটা হইতেছে T-1 পিরিয়ড, মানে গত বছরে যে ক্যাপিটাল স্টক আছে এইটার কি পরিমাণ ডেপ্রিসিয়েশন হয়েছে। এবং এখানে আরো বলা আছে যে ডেপ্রিসিয়েশনটা অথবা রিপ্লেসমেন্ট যে রিকোয়ারমেন্টটা হবে, অর্থাৎ আগের বছরে যে ক্যাপিটাল ক্যাপিটাল ডেপ্রিসিয়েট হয়ে গেছে এইটা কি পরিমাণ রিপ্লেস করা লাগবে, এইটা কার প্রপোর্শনাল হবে, মানে রিপ্লেসমেন্ট রিকোয়ারমেন্ট আরটি, এইটা প্রপোর্শনাল হবে হইতেছে গত বছরের যে ক্যাপিটাল স্টক ছিল ওইটার প্রপোর্শনাল। সহজ করে বললে আমি ওই পরিমাণ ক্যাপিটাল রিপ্লেস করব যে পরিমাণ ক্যাপিটাল আমার KT-1 পিরিয়ডে ডেপ্রিসিয়েট হয়ে গেছে। এখন যদি এমন হয়, এখানে প্রপোর্শনাল দিয়ে এটা বোঝানো হয়েছে আর কি, যে গত বছর যদি আমার ক্যাপিটালটা খুব বেশি পরিমাণে ডেপ্রিসিয়েট হয় তাহলে আমার রিপ্লেসমেন্ট রিকোয়ারমেন্টটাও বেশি হবে। আবার উল্টা করে বললে গত বছরে যদি আমার ক্যাপিটাল স্টকটা বা ক্যাপিটাল যেগুলো ছিল এগুলো যদি কম ডেপ্রিসিয়েট হয় তাহলে আমার রিপ্লেসমেন্টও কম করা লাগবে। প্রপোর্শনাল দিয়ে এটা বোঝানো হয়েছে যে একটা বাড়লে আর একটা বাড়বে, একটা কমলে আর একটা কমবে। এখন আমরা এই যে ফ্লেক্সিবল অ্যাক্সিলারেটর পড়লাম, এই ফ্লেক্সিবল অ্যাক্সিলারেটরটা আসলে কেন বলা হয়েছে বা নাম দেওয়া হয়েছে কেন, এটা রিজিড অ্যাক্সিলারেটর তো দেওয়া যেতে চাইলে। এক নম্বর কারণ বলা আছে যে এটা আসলে গ্রাজুয়ালি আমাদের যে অ্যাকচুয়াল আর ডিজায়ার্ড ক্যাপিটাল স্টক আছে এইটার ডেভিয়েশনটা আসলে আস্তে আস্তে ফিল আপ করে। অর্থাৎ আমার যদি ডিজায়ার্ড ক্যাপিটাল স্টক 500 হয়, এমন হইতে পারে যে আমার কারেন্ট ক্যাপিটাল বা অ্যাকচুয়াল ক্যাপিটাল স্টক হইতেছে 400। তখন এই 400 থেকে আমার ডিজায়ার্ড ক্যাপিটাল স্টক 500-তে যাইতে যে প্রসেসটা এটা হইতেছে, যদি ফ্লেক্সিবিলিটি না থাকতো তাহলে আসলে আমি যাইতে পারতাম না এখানে 400 থেকে 500-তে। দুই নম্বরে বলা আছে যে আমার যে রিপ্লেসমেন্ট রিকোয়ারমেন্টটা আছে এইটা আসলে নতুন ডিমান্ডের চেয়ে মানে ফাস্টার ফুলফিল হবে। এটা দিয়ে বুঝাইতেছে যে আমার এমন হইতে পারে যে আমার নতুন আরেকটা ক্যাপিটাল দরকার। দুইটা অপশন, যে আমার নতুন আরেকটা ক্যাপিটাল দরকার, আর সেকেন্ড অপশন হইতেছে আমার গত বছরের যে ক্যাপিটালটা যে ডেপ্রিসিয়েট হয়ে গেছে ওইটাকেও তো আমার রিপ্লেস করা লাগবে। এখন একটা হইতেছে নিউ ডিমান্ড, মানে এটা কমপ্লিট নতুন একটা ক্যাপিটাল। আর রিপ্লেসমেন্ট রিকোয়ারমেন্টটা হইতেছে গত বছরে আমার একটা ক্যাপিটাল ডেপ্রিসিয়েট হয়ে গেছে, ওইটা আমার রিপ্লেস করা লাগবে। এখন এইখানেও আসলে ফ্লেক্সিবিলিটি আছে যে আগে আমি রিপ্লেসমেন্ট রিকোয়ারমেন্টটা করবো, এরপরে যে নতুন কোনো ক্যাপিটালের যদি ডিমান্ড থাকে তাহলে ওইটা ফুলফিল করবো। এবং লাস্টে বলা আছে যে ইট ক্যান বি কম্বাইন্ড উইথ এনি পসিবল স্পেসিফিকেশন অফ কেজি স্টার। এটা দিয়েও বোঝানো হইতেছে যে এটাই আসলে ফ্লেক্সিবল। লাস্ট হইতেছে আমরা নিও ক্লাসিক্যালে যে মডেলটা পড়ছি ফিক্সড ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, আর এখানে যে ফ্লেক্সিবলটা পড়লাম, এই দুইটাকে আমরা একসাথে কম্বাইন করতেছি। কম্বাইন করার কারণ হইতেছে আমরা এখানে কি পরিমাণ অপটিমাল ক্যাপিটাল একুমুলেশন হবে কে স্টার এইটা আমরা বের করতে চাইতেছি। এখন আমরা এখানে একটা কপ ডগলাস প্রজেকশন ফাংশন কনসিডার করতেছি টেকনোলজি সহ। এবং এটা আসলে কেমনে হয়েছে আমি জানি না, কারণ স্যারের বই এটা ছিল লেখা, কোনো ডেসক্রিপশন নাই। এখন কেচি স্টারের যে ইকুয়েশনটা দেওয়া আছে কপ ডগলাস প্রজেকশন ফাংশন থেকে পাইছে, এইটা যদি আমরা ইকুয়েশন 5-এ বসাই, এই যে কেচি স্টারের মানটা যদি ইকুয়েশন 6টা যদি ইকুয়েশন 5-এ বসাই, এই যে ইকুয়েশন 5 এইখানে যদি আমরা কেচি স্টারের জায়গাতে এটা বসাই, আমরা ইকুয়েশন 6 থেকে যে কেচি স্টার পাইছি তখন আমরা এইটা পাইতেছি, যেখানে সিটির মানটা হইতেছে এটা এটা আমরা ক্যালকুলেট করলে দেখতে পারবো। এবং ইকুয়েশন 7 যেটা বের হয়েছে এটাই আসলে আমাদের নিওক্লাসিক্যাল থিওরি অফ ইনভেস্টমেন্ট স্পেন্ডিং, মানে কমপ্লিট মডেলটা। এখন এখানে আরো বলা হয়েছে যে এইটা আমরা পরে নিওক্লাসিক্যাল থিওরি টেস্ট করার জন্য চাইলে ইউজ করতে পারি। এখানে আমরা যে বিটা ইউজ করছি, ল্যাগ কোএফিসিয়েন্ট ইউজ করছি, এগুলা ডেপ্রিসিয়েশন ইউজ করছি, এগুলা এস্টিমেট করতে পারি আমরা চাইলে পরে। এখন এখানে এম্পিরিক্যাল এভিডেন্স দেয়া আছে। স্যার আমায় বলছিলেন যে তুমি অ্যাসাইনমেন্ট আর প্রেজেন্টেশনের মধ্যে এম্পিরিক্যাল এভিডেন্স এগুলো অ্যাড করিও আর কি। কিন্তু এখানে আসলে ডাটা নিয়ে প্রচুর কাজ করা হয়েছে, ইকোনোমেট্রিক মডেল নিয়ে, জার্গানসন আর হইতেছে সিবার্ট। এবং ওনারা এখানে বেশ কিছু টেবিল, স্ট্যাটিস্টিক্যাল টেবিল দেখাইছেন, এটা আসলে আমার মনে হয় না যে পরীক্ষাতে দরকার আছে। এখন ক্রিটিসিজম যেটা নিওক্লাসিক্যাল যে ইনভেস্টমেন্ট থিওরি পড়লাম আমরা, এটা ক্রিটিসিজম চাই। একটু আগে আমরা দেখছি যে এখানে কপ ডগলাস প্রজেকশন ফাংশন ইউজ করছি। এক নম্বর সমস্যা হইতেছে কপ ডগলাস প্রজেকশন ফাংশনের যেটা অনেক বেশি রেস্ট্রিকটিভ, ইন দ্য সেন্স দ্যাট এটা কনস্ট্যান্ট রিটার্নস টু স্কেল মেনে চলে, অর্থাৎ আলফা প্লাস বিটা ইকুয়াল 1 হবে। কিন্তু এটা আসলে অনেক বেশি রেস্ট্রিকটিভ কারণ এটা কনস্ট্যান্ট রিটার্নস টু স্কেল নাও হইতে পারে। তখন আমরা সাজেস্ট করি যে এখানে আমরা সিএস প্রজেকশন ফাংশনটা ইউজ করতে, অর্থাৎ সিএস প্রজেকশন ফাংশনটা কপ ডগলাস প্রজেকশন ফাংশনের চেয়ে ফ্লেক্সিবল।
নম্বরে বলা হচ্ছে পার্টিক্লেজ। এটা এটা স্যার আমাদের ক্লাসে জিজ্ঞেস করছিলেন। পার্টি পার্টি যে ওয়ার্ডটা, এটার মানে হইতেছে কোনো একটা ক্যাপিটালে যদি আমি ইনভেস্ট করতে চাই, এটা ইনভেস্ট করার আগ পর্যন্ত ফ্লেক্সিবল। আর ক্লে মানে হইতেছে আমি যদি ওইটাতে ইনভেস্ট করে ফেলি, তখন আসলে আর এটা ফ্লেক্সিবল না। একটা সহজ এক্সাম্পল হইতে পারে এমন যে আমি একটা 500 কোটি টাকার একটা ক্যাপিটাল হয়তো ইনভেস্ট করতে চাইতেছি। আমি জাস্ট চাইতেছি, এখন ইনভেস্ট করে নেই। যদি আমি ইনভেস্ট না করি, তাইলে ওইটা ফ্লেক্সিবল, মানে পার্টি। পার্টি দিয়ে এখানে যে পাচি অথবা পার্টি, এটার সঠিক প্রনাউন্সিয়েশন আমি আসলে দুইটাই দেখছি, যে পার্টিও বলে আবার পাচিও বলে। এখন পার্টি দিয়ে এটা বোঝানো হইতেছে যে আমি 500 কোটি টাকার ক্যাপিটালে যদি ইনভেস্ট না করি, ইনভেস্ট করা না আগ পর্যন্ত, এটা হইতেছে পার্টি। মানে এটা ফ্লেক্সিবল। ফ্লেক্সিবল ইন দ্য সেন্স দ্যাট আমি এই 500 কোটি চাইলে আসলে অন্য যে কোনো কিছুতে চাইলে ইনভেস্ট করতে পারবো এই ক্যাপিটাল ছাড়া। পার্টি এর পরের স্টেপ হইতেছে ক্লে। যেটা ক্লে মানে হইতেছে আমি পোস্টটা আর কি। আগেটা ছিল প্রি, এখন পোস্ট। এখন যদি আমি এই 500 কোটি কোনো একটা ক্যাপিটাল ইনভেস্ট করে ফেলি, তখন আসলে এটা আর রিভার্সেবল না। তখন আর এটা আসলে ফ্লেক্সিবল না। কারণ আমি 500 কোটি টাকা দিয়ে একটা মেশিনারি যদি কিনে ফেলি, ওই 500 কোটি তো আসলে আরেকটাতে আমি ইনভেস্ট করতে পারবো না। এটা দিয়ে বোঝানো হয়েছে ক্লিয়ার যেটা। সহজ কথা, পার্টিকুলার অ্যাপ্রোচের মানে হইতেছে আমি যদি একটা ক্যাপিটাল গুছিয়ে ইনভেস্ট করে ফেলি, তাহলে ওই ইনভেস্টমেন্টের টাকাটা আসলে আর রিভার্স করা সম্ভব না। কিন্তু এই অ্যাপ্রোচটা আসলে ডিবেটেড আর কি। কারণ মডার্ন ইকোনমিস্টরা বলে যে এই অ্যাপ্রোচটা আসলে ঠিক না, কারণ আমি যে ক্যাপিটাল ইনভেস্ট করে ফেলছি, এইটার কিছুটা হইলেও আসলে রিভার্সেবল। 3 নম্বরে বলা আছে যে এখানে ফাইন্যান্সিয়াল কনসিডারেশন নিয়ে ঝামেলা আছে। আবার লাস্ট আমরা যেটা দেখছিলাম যে রিপ্লেসমেন্ট ইনভেস্টমেন্টটা যে এক্সিস্টিং ক্যাপিটালের প্রপোর্শনাল হবে। অর্থাৎ যেই পরিমাণ ক্যাপিটাল আমার ডেপ্রিসিয়েট হয়েছে, ততটুকুই আমি এক্সিস্টিং ক্যাপিটাল দিয়ে আসলে ফিল আপ করে ফেলতেছি। এটাও আসলে ডিবেটেড। সেকেন্ড বা আরেকটা টপিক হইতেছে আমাদের কোয়ান্টিটেটিভ ইফেক্টস, এবং এটা খুবই জরুরি, খুবই ইম্পর্টেন্ট। এটা স্যারই বলছেন নিচে। হল এবং জার্গেনসেন 1967-এ ওনারা একটা স্টাডি করছে যে 1962-তে ইনভেস্টমেন্টের উপরে ট্যাক্স ক্রেডিট দেওয়া হয়েছে। অর্থাৎ ইনভেস্টমেন্ট 7% ট্যাক্স ক্রেডিট দেওয়া হয়েছে ইনভেস্টমেন্টের উপরে। তাহলে ইনভেস্টমেন্টের উপরে যদি ট্যাক্স ক্রেডিট দেওয়া হয়, তাহলে আসলে এটা ইনভেস্টরদের জন্য ভালো। এখন এই ট্যাক্স ক্রেডিট দেওয়ার ফলে আসলে যে যে ইম্প্যাক্ট গুলো পড়ছে, ওনারা তিনটা জিনিসের উপরে ইম্প্যাক্টটা দেখছে। একটা ম্যানুফ্যাকচারিং ইকুইপমেন্টের, একটা নন ফার্মের জন্য, একটা হইতেছে নন ম্যানুফ্যাকচারিং ইকুইপমেন্টের জন্য, তিনটার জন্য। এবং এখানে আমরা তিনটা টেবিল আসলে আগে বুঝি প্রথমে যে অ্যাক্সিলারেটেড ডিএস মানে হইতেছে অ্যাক্সিলারেটেড ডেপ্রিসিয়েশন, শর্ট লিভস তো শর্ট লিভস, আর একটা হইতেছে ট্যাক্স ক্রেডিট। এখন অ্যাক্সিলারেটেড ডেপ্রিসিয়েশন মানে হইতেছে একটা ক্যাপিটাল বা একটা মেশিনারি যদি আমি কিনি, যেটার আমরা যখন একটা ক্যাপিটাল বা একটা মেশিনারিজ কিনি, ফর এক্সাম্পল আমরা একটা ল্যাপটপ কিনছি, কারণ আমরা আসলে যখন কিনি তখন এক্সপেক্ট করি যে আমি এই ল্যাপটপটা 5 বছর চালাইতে পারবো। মানে এটার লাইফ টাইম পিরিয়ড হইতেছে আসলে 5 বছর। তাহলে এই ক্যাপিটালটার লাইফ টাইম পিরিয়ড হইতেছে 5 বছর। এখন এই ল্যাপটপের দাম যদি 50,000 টাকা হয়,